মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দীপা কর্মকার বললি আমাদের মনে পড়ে যায় 2016 সাল রিও অলিম্পিক্স। প্রত্যেকটা ভারতবাসী গর্বিত সেই মুহূর্তটার জন্য। প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে দীপা কর্মকার গেল রিওতে। এবার একটু শুনি দীপা বড় হওয়া কোথায়, তোমার জার্নিটা একটু শুনি, শুরু কিভাবে? সর্বপ্রথমে আমার গুরু বিশেষ্য নন্দী স্যারকে শতকোটি প্রণাম, কারণ আজকে দীপা কর্মকার আগরতলা ত্রিপুরা টু রিও জার্নি একদমই ইজি হতো না যদি উনি আমার পাশে না থাকতো। এরকম একটা গেম আমি খেলি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, লোকে ভাবতো সেটা কি সার্কেস নাকি, এবং আমি মেয়ে, কিন্তু ফাইনালি দীপা কর্মকার হয়ে উঠেছে। ত্রিপুরাকে লোক চেনে এবং স্পেশালি জিমন্যাস্টিক্সকে চেনে, এবং প্রাউডলি আমি বলি আমি একজন মেয়ে, আমি একজন নারী। আমার বাবা ওয়েটলিফটিং সাইকোচ ছিলেন। বাবার ইচ্ছে ছিল যে বাবা মায়ের যে আমরা দু বোন, একজন তো স্পোর্টস পার্সন হোক, আমাকে ভর্তি করে বিবেকানন্দ ব্যায়ামাগার। তারপর থেকেই যাত্রা শুরু। কখনো আর পেছনে দেখতে হয়নি, কারণ আমি এরকম কোচ পাই, ম্যাডাম সুমা নন্দী ম্যাডাম। তারপর আমার কোচ যিনি লাস্ট 23 বছর ধরে আমি ওনার কাছেই ট্রেনিং করেছি। খুব প্রাউডলি বলি আমার কোচ একজন ইন্ডিয়ান। এবং যখন শুরু করি কিছুই ছিল না, না ইনফ্রাস্ট্রাকচার, না ফিজিও, না ডক্টর, না ফাইন্যান্সিয়ালি এত স্ট্রং। আমি নর্থ ইস্টে একটাতে গোল্ড মেডেল পাই, তারপর স্যারের হাতে দেয়। শুরু করাটা খুবই কঠিন, কারণ আমি ছিলাম ফ্ল্যাট ফুটেড, যেখানে সবাই বলতে যে জিমন্যাস্টিক্স আমার দ্বারা হবে না। তখন সেই কোচ বিশেষ্য নন্দী স্যার বলে আমি দেখি কি করা যায় ওকে নিয়ে। এবং 2007 আমি জলপাইগুড়িতে একটা জুনিয়র ন্যাশনাল খেলি, সেটাই হয়তো টার্নিং পয়েন্ট ছিল। 2010 কমনওয়েলথ গেমস খেলি, সেখানে ফাইনালে উঠি, পদক পাইনি। সেখানে ছেলেরা পদক পেয়েছে, আমাদের কিছু ফরেন কোচেস ছিল, এবং সবাই বলতো যে মেয়েরা শুধু টাইম পাসের জন্য ক্যাম্পে আসে ঘুরতে আর খেতে, ওদের দ্বারা কিছু হবে না। তখন একদিন স্যার বলল কেন হবে না, এবং আপনারা সবাই সেই বলটা এখন দেখছিলেন, প্রোদোনোভা। আজকে যেই নামে সবাই পুরো দেশ চেনে, প্রোদোনোভা গার্ল, সেই বলটা আমরা চুজ করি। এবং আমাদের কাছে একটাই ছিল এনি হাউ মেডেল আনতে হবে। সেই 2014 কমনওয়েলথ গেমস প্রথম ইন্ডিয়ান ওমেন আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে পদক আসে, এবং পুরো ইন্ডিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওমেনের কেরিয়ার পুরো চেঞ্জ করেছে। কারণ যে দরজা বন্ধ ছিল আমাদের, সেই দরজা ওপেন হয়েছে, এবং সাথে আরও 10 জনের স্বপ্ন শুরু হয়েছে। একদম সেই শুরু প্রোদোনোভা দিয়ে। এবং ওই দিনের ভল্টের সময় আমার পায়ে ক্র্যাক ছিল, সব ডক্টররা মানা করেছে যে তুমি করবে না, কিন্তু সবার এত চিয়ার আপ, যদি দিদি আজকে মেডেল না আসে তাহলে আমাদের জিমন্যাস্টিক্স করে কোনো লাভ নেই, সব বন্ধ হয়ে যাবে। সেই স্যারের এত বছরের 4 বছরের পরিশ্রম, সব কিছু সাইডে, শুধু একটাই ফোকাস যে আজকে আমার পদক আনতে হবে নিজের পারফরমেন্স করে। এবং ফার্স্ট টাইম আমি সেই ওয়ার্ল্ডটা ল্যান্ড করি এখানে, এবং ওয়ার্ল্ডের মধ্যে 5 জন ওমেন প্রোদোনোভা ওয়ার্ল্ড করে, তার মধ্যে আমি 3rd ওমেন, যেটা সাকসেসফুলি ল্যান্ডেড। শাইনি 7খানা মহাসমুদ্র, তার মধ্যে 5খানা তোমার পার হয়ে গেছে, আর 2টো বাকি। বয়স কত শাইনি? 26। क्या बात। কবে থেকে করছো? 7 বছর বয়স থেকে। আমি কালনাতে থাকি, ও কালনাতেই জন্ম, এবং সেখান থেকে সাঁতার শেখা শুরু। আচ্ছা। এবং 2005 সালে 200 জন বাচ্চার মধ্যে আমার কোচ পশুপতি কুণ্ডু স্যার, উনি 2 জনকে বেছেছিলেন, তার মধ্যে আমি একজন। 7 বছর বয়স তখন আমার। আমি 10 কিলোমিটার সাঁতার করেছিলাম গঙ্গাবক্ষে। 7 বছর বয়সে? হ্যাঁ, আমি 2008-09 কথা বলছি। আমাদের সুইমস্যুটকে জ্যামার বলে, যেটা ওয়াটারপ্রুফ, যেটা ভীষণ লাইট ওয়েট, সেটার দাম তখন 28 থেকে 30 হাজার টাকা ছিল, এবং সেটাকে 4 বার ব্যবহার করে ফেলে দিতে হয়। ওরে বাবা, এটা অ্যাফোর্ড করা ইম্পসিবল, মানে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি। সেই স্যুটটা পরলে 2 সেকেন্ড টাইম কমে যায়। সেখানে ফ্যাকশনে আমি মেডেল পাচ্ছিলাম না, কারণ আমি 300 টাকার একটা কস্টিউম পরছি, যেটা 1.5-2 কেজি ওজন হয়ে যাচ্ছে জলে। তো ইসরা সুইমিং ক্লাবে তমাল স্যারের কাছে প্র্যাকটিস করতাম। প্রথম শুরু করেছিলাম 1 ঘন্টা কন্টিনিউয়াস সুইম দিয়ে, তারপর সেই সুইমটা গিয়ে দাঁড়ায় শীতকালে সারা রাত 13 ঘন্টা কন্টিনিউ প্র্যাকটিস একদম। কারণ ইংল্যান্ড হচ্ছে প্রচণ্ড ঠান্ডার জায়গা, তখন আমার বয়স 19।
মানে 19 বছরে কেউ ইংলিশ চ্যানেল ক্রস করেছে এটা কেউ ভাবাই যায়নি। পুরীর সমুদ্রে আমি প্র্যাকটিস করেছিলাম সমুদ্রের ঢেউগুলোকে বোঝার জন্য। তারপর তো 2017 সালে 14 ঘন্টা 8 মিনিট সময় নিয়ে আমি ইংলিশ চ্যানেল ক্রস করি। 19 বছরের একটি মেয়ে সারা রাত অন্ধকারে আটলান্টিক ওশিয়ান ক্রস করছে, এখনো ভাবতে পারি না আমি সেটা কি করে করেছিলাম। কি করে? চারিদিক অন্ধকার। বাট এটা কি রাত্রেবেলাই হয়? না, অ্যাকচুয়ালি এটা শুরু হয় ভোরবেলা, শেষ হয় বিকেলে। হ্যাঁ এক্স্যাক্টলি। তার আগে প্রচুর ঝড় চলছিল, তখন বলে বাড়ি ফিরে যাও। আমি বললাম আমি বাড়ি ফিরতে এখানে আসিনি, আমি এখানে সাঁতার কাটতে। ডেটটা মানে ঝড় হয়েছে বলে তোমাকে করতে দেবে না, নামতে দেবে না। তাদের রিজনটা হচ্ছে আমি ভারতীয়, তো ওরা বলে ঠিক আছে চলো, কিন্তু তোমাকে সাঁতার কাটতে হবে দুপুরবেলা শুরু করলাম। প্রচুর জাহাজ যাচ্ছে চারপাশ দিয়ে, বড় বড় জাহাজ, আমি কোনোদিন অত বড় জাহাজ দেখিনি। প্রচুর ঢেউ, পাশে বোট থাকে নেভিগেট করার জন্য, কিন্তু সেটাকে আমি টাচ করতে পারবো না। এবং যখন আমরা খাবার খাই, খাবারটা ভেসে ভেসে খেতে হয়, আমি কিছু টাচ করতে পারবো না। এবং ওইখানেই ফার্স্ট আমার জেলিফিশ অ্যাটাক হয়েছিল। প্রচুর জেলিফিশ, মানে প্রচণ্ড মারাত্মক রকমের জ্বালা করে যখন জেলিফিশ অ্যাটাক হয়। এবং ফ্রান্সে যখন আমি ঢুকছি, আমি দেখতে পাচ্ছি ফ্রান্স সামনে, কিন্তু আমি ক্রস কারেন্টে পড়ে গেছিলাম। মানে আমি ফ্রান্সে ঢুকবো কিন্তু স্রোত আমাকে ঠেলছে ইংল্যান্ডের দিকে। এবং তখন রাত 3টে, চারিদিক কুয়াশা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাদের যে বেল্ট থাকে কস্টিউমে, সেটা রাবিং হয়ে হয়ে মাংস উঠে আসে এখানে। এবং সেখানে কন্টিনিউয়াস 14 ঘন্টা ধরে সল্টি ওয়াটার লাগছে, মানে অসম্ভব রকমের কষ্ট। 14 ঘন্টা 8 মিনিট সময় নিয়ে আমি ফ্রান্সের মাটিতে দাঁড়াই এবং আমি ব্রিটিশদের মাটিতে ভারতীয় হয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা উড়ে এসেছি। মানে এটা আমার জীবনে সব থেকে সেরা মুহূর্ত। 2018 সালে আমি পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস চ্যানেল ক্রস করি এবং সেই চ্যানেলটা ক্রস করার সময় আমি যখন সাঁতার কাটছি, আমার 500 মিটার দূরে হাঙর চলে এসেছিল এবং হেলিকপ্টার থেকে ফায়ারিং করে সেই হাঙরটাকে তাড়ানো হয়েছিল। এবং প্রথম বাঙালি হিসাবে আমি এই রটনেস চ্যানেল ক্রস করি। ওশিয়ান 7 চ্যালেঞ্জ, যেটা ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন, মানে এটা ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন, তারা এটা করেন। পার্টিকুলার 7টা চ্যানেল ক্রস করতে হয়। 2019 সালে আমি ক্যাটালিনা চ্যানেল ক্রস করি আমেরিকায়, এবং সেই চ্যানেলটা ক্রস করার সময় ঠিক 10 মিটার দূরে একটা 15 মিটার লম্বা তিমি মাছ উঠেছিল। এবং আমি যখন সুইমিং করছিলাম, জলের তলায় তিমি মাছের ডাক শুনতে পাচ্ছিলাম এবং এতটাই শক্তিশালী যে আমার মাথায় ভাইব্রেশন হচ্ছিল। এখন ফিনিশিং মোমেন্টে এসে গেছি, আমার চারিপাশে ঝাঁকে ঝাঁকে ডলফিন আমার সাথে একসাথে সুইমিং করছে। এটা অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। তারপর 2022 সালে আমি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে মলকাই চ্যানেল ক্রস করি, যেটা হাওয়াই দ্বীপপুঞ্জে। এবং সেই চ্যানেলটা ক্রস করতে আমার 18 ঘন্টা 50 মিনিট সময় লেগেছে। এবং এই 18 ঘন্টা একদম কোনো ব্রেক কিচ্ছু না। আমি রাত 8টায় শুরু করেছিলাম, পরের দিন বিকেল 3টে শেষ করেছিলাম। আমি যখন মলকাই ক্রস করছিলাম, হাওয়াই যেহেতু ওখানে কোনো পলিউশন নেই, তো ওখানে গ্যালাক্সিগুলোকে খুব পরিষ্কার বোঝা যায়। জলে প্ল্যাঙ্কটন আর ওপরে ওরকম গ্যালাক্সিগুলোকে দেখছি। আমার একটা টাইমে হ্যালুসিনেশন হয়েছিল, আমি আকাশে সাঁতার কাটছি না সমুদ্রে সাঁতার কাটছি। স্টিল আমার টার্গেট ছিল এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হওয়া। 5টা হয়ে গেছে। তারপরে আমি কুক স্ট্রেট করলাম 2024 সালে, এই বছরেই এপ্রিল মাসে। এবং এই 2024 সালেই আমি 30শে আগস্ট প্রথম ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যানেল ক্রস করি। এটা নিয়ে সবকটা নিয়ে মোট 5টা হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।